শীর্ষ রাজনৈতিক দল সেই দলটির সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি অত্যন্ত পরিচিত মুখ, যার নেতৃত্বে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত এবং এদেশের অত্যন্ত পরিচিত মুখ ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নূরের, যিনি মূল ডান হাত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, যেটি কক্সবাজার জেলার একমাত্র সরকার নিবন্ধিত একমাত্র প্রেস ক্লাব। কক্সবাজার জেলা প্রেস ক্লাব থেকে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য, দুইটাই প্রোগ্রাম ছিল, আপনারা সবাই এখানে অপেক্ষা করেছিলেন, কিন্তু নির্ধারিত কর্মসূচি শেষ হতে দেরি হওয়ায় তিনি আসতে দেরি হয়েছে। একটা সম্মত কারণে অনেকে চলে গিয়েছেন, লাঞ্চ করেননি, এটা এই কারণে একটু লেট হয়েছে। তো আমরা বর্তমান প্রেক্ষিতে চলমান সময়ের উপরে, চলমান রাজনীতির উপরে, দেশের বর্তমান পরিস্থিতির উপরে, বর্তমান প্রেক্ষাপটে এখন তিনি কথা বলবেন। জনাব রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কক্সবাজার জেলা প্রেস ক্লাব ইকো আসতে লাগবে তো কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ সকল সাংবাদিক নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি যে আপনাদের মতন প্রকৃত যশা সাংবাদিকদের সাথে আজকে সাক্ষাতের সুযোগ হয়েছে। আপনারা কক্সবাজারের বিবেক, এই যে কক্সবাজারে আমরা দেখেছি নানান ধরনের গুম, খুন, ক্রসফায়ার, মাদকের ব্যবসা, মাদকের আখড়া, ইয়াবাবদির সাম্রাজ্য এবং সেই অছি প্রদীপের যে দাম্ভিকতা এবং হত্যা, গুম, খুন, এগুলো সমস্ত কিছু আপনারা কিন্তু আমাদের সম্মুখে এনেছেন এই সাংবাদিকরা। অর্থাৎ কক্সবাজারে আওয়ামী সাম্রাজ্যের যে ধরনের অধঃপতন এবং তাদের লুটপাট, দুর্নীতি, মাদকের ব্যবসা, সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষ জেনেছে আপনাদের মাধ্যমে। এই যে ওবায়দুল কাদের ইয়াবাবদির বন্ধু এবং ইয়াবাবদির যে মাদকের ব্যবসা, ইয়াবার ব্যবসা, সেখান থেকে কমিশন ভোগ করতো কিন্তু ওবায়দুল কাদেরের সাথে ইয়াবাবদির সখ্যতা, একসাথে চলাচল, একসাথে খাওয়া, মাথায় হাত বুলিয়ে দেওয়া, হ্যাঁ, গাড়িতে যখন উঠছে ওবায়দুল কাদের তখন ওই ইয়াবাবদি তাকে যেভাবে তাকে বিদায় দিচ্ছে, সেটি দেখলেই বোঝা যেত যে ইয়াবাবদির আশ্রয় প্রশ্রয় কে দিয়েছে। সেই বিষয়গুলো কিন্তু সামনে এনেছেন আপনারা। এবং একই সাথে আমি এতটুকু মনে পড়ে, যখন মেজর সিনহাকে হত্যা করা হয় তখন কিন্তু বাংলাদেশের জাতীয় মাধ্যম, গণমাধ্যম সংবাদ প্রকাশ করেনি। কক্সবাজারের একটি স্থানীয় পত্রিকা সেই সংবাদ প্রকাশ করেছিল। অর্থাৎ এই যে কক্সবাজারের বিভিন্ন আমরা দেখেছি পোর্টাল এবং স্থানীয় পত্রিকা, তাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই অসি প্রদীপের যে দাম্ভিকতা, হত্যা, গুম, খুন, ক্রসফায়ার, মাদকের ব্যবসা, সেগুলো কিন্তু আপনাদের সামনে এসেছে। এবং আমরা এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি যে কিভাবে আসলে এখানে রোহিঙ্গাদের মাধ্যমে আপনার মায়ানমার থেকে বায়ুপথে ইয়াবা আনা হয়, এই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে এসেছে। এখন আপনারা এই অভ্যুত্থানে আপনাদের ব্যাপক ভূমিকা আছে। কক্সবাজারেও কিন্তু আন্দোলন হয়েছে এবং সেই অভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদ, যুব শ্রমিক পেশাজীবী গণ অধিকার পরিষদ কীভাবে ভূমিকা রেখেছে তার স্বয়ং সাক্ষী কিন্তু এই আপনারা সাংবাদিকরা, যারা মাঠ ঘাট, গ্রাম, বন্দর, সর্বত্র সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং সকল সংবাদ কিন্তু আপনারা সবসময় প্রচার করে থাকেন। আপনারা দেখেছেন যে আমাদের সংখ্যা হয়তো বড় দলের মতন ওই রকম না, কিন্তু আমাদের যারা রাজনীতি করে তাদের কিন্তু কলিজা আছে, সাহস আছে এবং সামনের দিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদের একটা দক্ষ ভূমিকা আছে। সেটার সাক্ষী কিন্তু এই আপনারা। তো আমি কথা বাড়াবো না, আপনারা সাংবাদিকরা, আপনাদেরকে জ্ঞান দেওয়ার কিছু নাই, আপনাদেরকে নতুন করে আমার বলার কিছু নাই। আপনারা যাদের বিবেক, আপনারা যদি এখন সোচ্চার এবং সচেতন থাকেন, তাহলে এই কক্সবাজারকে মাদক মুক্ত করা সম্ভব। আমি আজকের যে আলোচনা সভা আমাদের ছিল, মতবিনিময় সভা,
সেখান থেকে আমি স্পষ্টভাবে বলেছি যে ডিসিএসপিকে আগামী 1 মাসের ভিতরে কক্সবাজারকে মাদক মুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে হবে। আপনারা ডিসিএসপির সাথে কথা বলবেন যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আপনাদেরকে 1 মাসের সময় দিয়েছে। যদি 1 মাসের মধ্যে আপনারা এই মাদক থেকে কক্সবাজারবাসীকে, পুরো বাংলাদেশের মানুষকে আপনারা রক্ষা করতে না পারেন, তাহলে আপনারা সরে যান। রাশেদ ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই। জি। আপনি নিউজ পাওয়ার পর হ্যাঁ, বাংলাদেশি থাকে, সে এখন তাকে তার কাছে পুলিশ ধরে না? না পুলিশে ধরে, তাকে কোনো প্রশাসনের কেউ তাকে ধরে না। কি মানে আগে থেকে এরকম? আগে থেকে এরকম, সে আগে ছিল এমপি, তিনি সংসদ কমলে এমপি 17 চেয়ে ছিল। এখন সে বিভিন্ন আপনারা ডিসির কাছে যান, এসপির সাথে কথা বলেন, হ্যাঁ বলেন যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এসেছিল, তাকে আমরা জানিয়েছি। তিনি পরামর্শ দিয়েছেন যে আপনাদের সাথে কথা বলার জন্য এবং আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। যেহেতু আসলে এই বিষয়টা সম্পর্কে পুরোপুরি আমি জানি না, আমি অবহিত না, আপনারা বললেন, আমার মনে হয় যে আপনাদের কাছে তথ্যপত্র যা আপনি আছে যদি এটা নিয়ে এগুলো কাজ আমাকে যদি সে আসলে প্রকৃতপক্ষে দোষী হয়ে থাকে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলবো। তার প্রায় তাদের আসছে আমাদের বসাদের সামনে, তার বসানোর জায়গা নাই তো একটু। হ্যাঁ। আর কোনো প্রশ্ন দিয়েছি, আপনারা অনেকে ছিলেন না, যারা ছিল সেই সকল সাংবাদিকদের কাছ থেকে আপনারা ফুটেজ সংগ্রহ করে থাকবেন। সেখানে আমি স্পষ্টভাবে বলেছি যে আওয়ামী প্রেতাত্মাদের জায়গা বাংলাদেশে হবে না। আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। আওয়ামী লীগ দেশের সম্পদ ধ্বংস করেছে, দেশের সম্পদ অর্থ বিদেশে পাচার করেছে। সুতরাং অবশ্যই আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল, তাদেরকে অবশ্যই পরে দেন। আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি সহ 14 দলের যারা দশর ছিল, যারা বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। আগামী জাতীয় নির্বাচনে স্বয়ং প্রধান উপদেষ্টা যদি বলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে, আমরা সেটি মানব না। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে যদি আন্দোলন করা লাগে, আমরা আন্দোলন করব। কারণ জনগণের সাথে বেইমানি যেই করবে, সে যেই হোক না কেন, তাকে বাংলাদেশের জনগণ কোনোভাবেই ছাড়বে না। আর এই প্রধান উপদেষ্টার প্রতি আমি আস্থা বিশ্বাস থেকে বলছি, তিনি অন্তত জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আন্তর্জাতিক মহল হয়তো বলতে পারে যে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নেই, ভোটে নিয়ে গিয়ে হারিয়ে দেন। 91-তে আমাদের ভুল হয়েছে। কি ভুল? জাতীয় পার্টিকে আমরা সুযোগ দিয়েছিলাম, যে কারণে তারা 35টি আসন পায়, 35টি বা 36টি। আপনারা সিনিয়ররা, আপনারা 35টি সম্ভবত, হ্যাঁ 35টি আসন পায়। এরপরে দেখেন জাতীয় পার্টি কীভাবে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে, রাজনীতি কেনাবেচা করেছে, নেতাদেরকে নানানভাবে তাদেরকে কিন্তু কেনাবেচা করেছে, নৈতিকতা নষ্ট করেছে। জাতীয় পার্টির কারণে কিন্তু আওয়ামী লীগ এইভাবে একতরফাভাবে ক্ষমতায় থাকে। সুতরাং এইবার আওয়ামী লীগকে আমরা সুযোগ দিয়ে সেই ধরনের আমরা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে চাই না। কথা একটাই, সেটি হলো বাংলাদেশের জনগণ জীবন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে। এটা ধরে রাখার দায়িত্ব এই দেশের জনগণেরই। এদেশের জনগণের সেন্টিমেন্ট, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। থ্যাংক ইউ। ওকে, অপরাধী, সে গণহত্যার মাস্টার মাইন্ড। একজন হত্যাকারী কি নির্বাচনে অংশ নিতে পারে? নির্বাচন কমিশনের আইন কি বলে? বাংলাদেশের প্রচলিত আইন কি বলে? সে তো পলাতক এবং সে দলের সে প্রেসিডেন্ট, নমিনেশন পেপারে সাইন করবে তো সে। এখন যদি কাউকে দায়িত্ব দিতে হয়, সেক্ষেত্রে তো কাউন্সিল লাগবে। ওই ইন্ডিয়ায় বসে অবৈধভাবে একজন পলাতক তো আরেকজনকে দায়িত্ব দিয়ে ভারপ্রাপ্ত সভাপতি করতে পারে না। সেই জায়গা থেকে ইতিমধ্যে আওয়ামী লীগ আউট হয়ে আছে। আর জনগণের দাবি হলো এই আউটটা যেন চিরস্থায়ীভাবে হয়, সেজন্য আমরা বক্তব্য রাখছি। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তারা দুর্নীতির সাথে জড়িত, অর্থ পাচারের সাথে জড়িত, গুম খুনের সাথে জড়িত। সুতরাং তারা কিভাবে এই পলাতকরা তারা নির্বাচনে অংশ নেবে? তারা তো অপরাধী, তাদেরকে আগে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করার পরে যদি ভালো কেউ থাকে, যে অন্যায় করে নাই, জনগণের সাথে জুলুম করে নাই, সে যদি নির্বাচনে অংশ নিতে আসে, আগে যাচাই বাছাই করতে হবে সে আসলে ভালো নাকি খারাপ। এই যে বাংলাদেশের দামি মামি স্বতন্ত্র ইলেকশন করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, আপনি কি চান যে এই হত্যাকারীরা আবার নির্বাচনে এসে বাংলাদেশে কোনো বাসিত হোক? আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই আপনার বিবেক সেটি বলে না। সুতরাং আমার যে দাবি, এই দাবি আমার না, এই দাবি রিক্সা চালকের দাবি, এই দাবি শ্রমিকের দাবি, এই দাবি সাংবাদিকের দাবি। এই অভ্যুত্থানে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 5 থেকে 6 জন সাংবাদিক, সংখ্যাটা সম্ভবত 5 বা 6 হবে, 6 জন সাংবাদিক শহীদ হয়েছে। এই সাংবাদিকরা নিউজ কভার না করলে
এই যে অন্ধকারের মধ্যে ইন্টারনেট বন্ধ করে জাতিকে শেখ হাসিনা রেখেছিল, এই ভিডিওগুলো তো আপনারাই করেছেন, আপনারাই তো জাতিকে সাহস জুগিয়েছেন। যখন নেট পেয়েছেন তখন ভিডিওগুলো ছেড়ে দিয়েছেন, তখন কি জনগণ শেখ হাসিনার যে হত্যাকাণ্ড সেটা প্রত্যক্ষ সাক্ষী হয়েছে। এই পলাতক খুনি ভট্টস, এই গণহত্যার মাস্টার মাইন্ড, তার দল কিভাবে নির্বাচনে অংশ নেয় বিচার বা ফয়সালা হওয়ার আগে, সেই প্রশ্ন রেখে আমি আজকে আসলে আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি। ধন্যবাদ।